26 জুনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি কমিশনের আগের ভোটার তালিকায় 20 লাখ মৃত মানুষ ছিল জানালেন ইসি সানাউল্লাহ। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু। বাদ ফজর থেকে চলছে আমবয়ান, অংশ নিচ্ছেন ঢাকার একাংশ সহ 22 জেলার মুসল্লিরা। তিতুমির কলেজ শাটডাউন, বন্ধ থাকবে সব কার্যক্রম। আজ বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত ব্যারিকেড কর্মসূচি ঘোষণা। জুলাই হত্যার আরেক মামলায় সালমান এফ রহমান সহ 9 জনের ফের রিমান্ড। গণভবনে ট্রান্সকমের শত কোটি টাকার ঘুষ লেনদেনের প্রমাণ। বিদ্যাদেবীর বাণী অর্চনায় সারা দেশে চলছে হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা। ঢাকঢোলার উলুধ্বনিতে মুখর পূজা মণ্ডপ। গাজাবাসীকে স্থানান্তরের মার্কিন প্রস্তাবে 5 আরব দেশের না। ট্রাম্প নেতানিয়াহু বৈঠক হতে পারে মঙ্গলবার। নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন ইরানের। এবং কিছুক্ষণ পর মাঠে গড়াচ্ছে বিপিএল এর প্লে অফ। এলিমিনেটরে রংপুরের প্রতিপক্ষ খুলনা, কোয়ালিফায়ারে বরিশালের মুখোমুখি হবে চিটাগং। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর বা 2026 সালের জুনকে টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। একথা জানিয়েছেন নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025 ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলে কমিশন নির্বাচনের আয়োজন করবে। বিগত সময়ের 18 থেকে 24 লাখ মৃতরা ভোটার তালিকা থেকে বাদ যাবে। পর্দার বিষয় নিয়ে তিনি বলেন, আইনি বাধ্যবাধকতায় ছবি ছাড়া ভোটার নিবন্ধন করার সুযোগ নেই। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বাদ ফজর শুরু হলো 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এই ধাপে ঢাকার একাংশ সহ 22টি জেলার মুসল্লিরা 40টি খিত্তায় অংশগ্রহণ করেছেন। সকাল থেকে খিত্তায় খিত্তায় দ্বীনি শিক্ষা আর ইসলামের শান্তির বার্তা কিভাবে বিশ্বে ছড়িয়ে দেওয়া যায় সেই পরামর্শ দিচ্ছেন আলেমগণ। সকাল 10টায় বয়ান শুরু করেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। এর আগে গতকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এবারের ইজতেমার প্রথম ধাপ। মোনাজাতে অংশ নেন প্রায় 40 লাখ মুসল্লি। আখেরি মোনাজাতের পরপরই ময়দান ত্যাগ করেন ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে অংশ নিতে রবিবার সন্ধ্যা থেকেই ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। উদ্দেশ্য তো আল্লাহর কাছে আইছি, সব কামার লেগে আইছি, সবের জন্যই আইছি। আল্লাহকে খুশি করার জন্য আমরা আখিরাতের আশা আমরা এখানে জমাত হয়েছি। ঈমান এবং আমল ঠিক করার জন্য, যদি আমরা মরণশীল মরে যাব, যাই তোলে ঈমান আর আমল লাগে। আমাদের আসার উদ্দেশ্য হইল সারা দুনিয়াতে কিভাবে মানুষের ঈমান আমল আল্লাহ হয়ে যায়, দিনের দিন জিন্দা হয়ে যায়, দিন মানুষের ভিতরে আইসা যায়, আল্লাহ পাকের হুকুমগুলা পুরা করতে পারে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আরো খবর শোনাতে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাচ্ছি সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, বাদ ফজর দোয়া জিকির আজকারের পর আমবয়ান শুরু হয় ইজতেমা ময়দানে। আপনি এখন সেখানে কি আনুষ্ঠানিকতা দেখছেন এবং প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আপনি মুসল্লির উপস্থিতি কেমন দেখছেন?
দ্বিতীয় ধাপে এসে আমরা যেমনটি দেখতে পাচ্ছি হচ্ছে যে প্রথম ধাপে যে মুসল্লিরা ছিলেন দ্বিতীয় ধাপেও কিন্তু কোনো অংশে কম নয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে প্রথম ধাপে যে মুসল্লিরা বিশ্ব ইজতেমায় এসেছেন তাদেরও কিছু একটা অংশ ইবাদত বন্দেগী করার জন্য কিন্তু দ্বিতীয় অংশ কিন্তু আছেন এখনো ইজতেমা ময়দানে। আর সেই সাথে আরো একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে ইজতেমা ময়দানে কিন্তু 72টি দেশের 3256 জন বিদেশি মুসল্লি অবস্থান করছেন। তারা প্রথম ধাপে ছিলেন, এখনো তারা আছেন। পরশুদিন হচ্ছে প্রথম পর্বের যে আখিরি মুনাজাত, সেই মুনাজাতের পর হচ্ছে তারা এখান থেকে স্থান ত্যাগ করবেন। আর এই মুহূর্তে হচ্ছে বিশ্ব ইজতেমায় হচ্ছে মধ্যাহ্নভোজের যে যার যার অবস্থান থেকে যার যার যে দায়িত্ব, যেমন খাবার দাবারের আয়োজন, খাবার দাবারের গোছল, তারপর হচ্ছে নামাজের প্রস্তুতি নেওয়া, সেই কর্মকাণ্ডগুলো এখন বিশ্ব ইজতেমা চলছে। আর আরো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে বিশ্ব ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা এতটাই জোরদার করা হয়েছে যে আমরা দেখেছি যে প্রথম পর্বে খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। আর দ্বিতীয় ধাপেও কিন্তু আমরা দেখছি যে প্রায় 16টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে হচ্ছে পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই সাথে রয়েছে 4টি ভাসমান সেতুও কিন্তু রয়েছে। আর এখানে হচ্ছে মুসল্লিরা বলছেন যে এবারের ইজতেমা হচ্ছে অন্য ইজতেমার তুলনায় অন্য ইজতেমার তুলনায় হচ্ছে একটু শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল ভাবে হচ্ছে। কারণ হচ্ছে এইবারের হচ্ছে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব, আবার প্রথম পর্বে আবার 2টি ধাপ করা হয়েছে। আজ হচ্ছে দ্বিতীয় ধাপের কর্মসূচি চলছে, আর সেটি কিন্তু আবার আখিরি মুনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে। এরপর হচ্ছে 14, 15, 16, এরপর হচ্ছে দ্বিতীয় পর্বের হচ্ছে আনুষ্ঠানিকতা আবার শুরু হবে বিশ্ব ইজতেমা। এই ছিল আমার কাছে ইজতেমার সবশেষ। আমাদের আরেক সহকর্মী আছেন হচ্ছে ইজতেমার ঠিক উত্তর পাশটায়, ওখানে আছেন হচ্ছে আমাদের সহকর্মী নাজমুল। আপনি একটু জানাবেন সেখানে মুসল্লিরা মূলত কি কর্মসূচি করছেন বা কি পালন করছেন? আরিফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এবং বিশ্ব ইজতেমার 58তম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবং আমরা যদি দেখাই যে ধর্মপ্রাণ মুসলমানরা, লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা একই শামিয়ানার নিচেই কিন্তু তারা ফজরের নামাজ আদায় করেছে। এবং আমরা যদি একটু দেখাই যে এখনও কিন্তু দেখতেই পাচ্ছেন যে পুরা ময়দান কিন্তু কানায় কানায় পরিণত হয়েছে এবং পূর্ণ হয়েছে পুরা ময়দান, এবং তিল ধরনের ঠাঁই নেই। এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু যেভাবে তারা এসেছে এবং আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর লাভের আশায় কিন্তু তারা এসেছেন। এবং আমরা যদি একটু এখানকার যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছে, আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে এইখানে আপনারা এসেছেন, তাবলিগ জামাতে এসেছেন, এই যে আপনারা এখানে আসার পরে আপনারা বিভিন্ন জিকির আজগার করছেন এবং আল্লাহকে কিভাবে রাজি খুশি করা যায় সেইভাবেই তো আপনারা এখানকার আমল এবং শিক্ষা নিচ্ছেন, দিনের শিক্ষা কেমনভাবে আসলে নেওয়া উচিত, কীভাবে? ধন্যবাদ চ্যানেল নিউজ 24-কে। আসলে এই আমলগুলা আমরা বয়ানের মাধ্যমে নিতে পারি এবং আম জনতা কীভাবে আমাদেরকে হিদায়তের কথা শোনায়, এবং তাবলিগের বিভিন্ন মুরব্বী আছে, প্রখ্যাত আলেমে দ্বীন আছে, এবং দেশ বিদেশের অনেক আলেমে দ্বীন আছে, হযরতগঞ্জ যেমন ইব্রাহিম জাওয়ালা সাহেব, এবং অনেক বড় বড় হিন্দুস্তান থেকে উনি আসছেন, আহমদ লাট সাহেব আসছেন। উনি আমাদেরকে যেভাবে হিদায়তের কথা শোনায়, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনায়, সেভাবে রসুল এবং আল্লাহ তাআলার পথ মেনে আমরা ইনশাল্লাহ চলার চেষ্টা করব। এবং এই তাবলিগের কাজটাকে ইনশাল্লাহ আমরা পুরা বিশ্বকে ব্যাপকভাবে প্রসার করব, যেরকমভাবে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসার করেছেন তার ধারাবাহিকতা ইনশাল্লাহ আল্লাহ রসুল যেভাবে দাওয়াত দিয়েছেন দুনিয়াতে, বিভিন্ন দেশে গিয়ে, বিভিন্ন অঞ্চলে গিয়ে, গোত্রে গিয়ে দাওয়াত দিয়েছেন, ইনশাল্লাহ আমরা এই ইজতেমা থেকে হিদায়তের কথা শুনে, ইমান একদিনের মেহনতের বয়ান শুনে আমরা এই হিদায়তের বাণীগুলা পৃথিবীর বিভিন্ন আলোচনা কানাচে ইনশাল্লাহ পৌঁছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বলছিলেন এখানকার ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু তারা আসলে বলছেন, এবং তারা কিন্তু বলছে যে এখান থেকে আল্লাহকে কিভাবে পাওয়া যায়, দিনের দাওয়াত কীভাবে দিতে হয়, কি শিক্ষা এখানকার বয়ান থেকে তারা শুনেছেন, এবং তারা কিন্তু সেখান থেকে সেই ওসিয়ত শুনেই কিন্তু এবং সেই নির্দেশনা মেনেই কিন্তু তারা আল্লাহর রাস্তায় তারা যাবেন এবং এক চিল্লায় দুই চিল্লায় যেয়ে এবং দিনের দাওয়াত তারা প্রচার করবেন। এই ছিল বিশ্ব ইজতেমার সর্বশেষ। একই খবর জানতে আর এক প্রান্তে আমার সহকর্মী রয়েছে জাহাঙ্গীর, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর,
ধন্যবাদ নাজমা। আসলে আপনি যেমনটি জানিয়েছেন, গাজীপুরের টুঙ্গী তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ কিন্তু 3 তারিখ থেকে শুরু হয়েছে এবং এটি কিন্তু 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত চলবে। এবং এই টুঙ্গী যে ময়দান রয়েছে 160 একরের যে ময়দান, এই ময়দান কিন্তু গতকাল থেকেই কিন্তু মুসল্লিরা আসতে শুরু করেছেন এবং মুসল্লিদের কিন্তু খিত্তায় খিত্তায় অবস্থান করছেন। আমি যদি একটু দেখাই যে মুসল্লিরা কিন্তু খিত্তায় খিত্তায় এখন অবস্থান করছেন এবং সকাল থেকেই কিন্তু তারা বয়ান শুনছেন, হেদায়েতের বয়ান, এবং এখন কিন্তু তারা এই খিত্তায় অবস্থান করছেন এবং এই আল্লাহর নৈকট্য লাভের আশা এবং আল্লাহর যে দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনা মেনে চলার যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা কিন্তু দিনছে এই ইজতেমার ময়দান। এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা যেমনটি বলছেন যে এই ইজতেমার ময়দানকে কিন্তু চতুর্দিকে নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে এবং সাধারণ মুসল্লিদের নিরাপত্তা দিতে কিন্তু তারা সচেষ্ট রয়েছে। এবং সুরাই নিজামের যে মিডিয়া সমন্বয়ক রয়েছে তিনি যেমনটি জানিয়েছেন, হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন যে 72টি দেশের বিদেশি মেহমান কিন্তু ইজতেমার ময়দানে এসেছে। এখানে 3256 জন বিদেশি মেহমান রয়েছে কিন্তু, এবং সকল ধরনের ব্যবস্থা কিন্তু রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। তো এই ছিল গাজীপুরের টুঙ্গী তুরাগ নদের তীরে ইজতেমার ময়দান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নাফিজা। ধন্যবাদ সহকর্মী জাহাঙ্গীর আলম, নাজমুল হুদা এবং আরিফুল ইসলাম। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যতদিন পর্যন্ত সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় ঘোষণা না দেয়া হবে ততদিন পর্যন্ত কলেজের সব ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে শাটডাউন চলছে কলেজে। এর আওতায় অনির্দিষ্টকালের জন্য কলেজের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে, এমনকি কাউকে ভেতরেও প্রবেশ করতে দেওয়া হবে না। বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত ব্যারিকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর মহাখালীর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, রেলগেট, আমতলী মোড়, গুলশান লিংক রোড এই কর্মসূচির আওতায় থাকবে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে তিতুমির কলেজের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, তিতুমিরের শিক্ষার্থীদের আজকের কর্মসূচি কখন শুরু হয়েছে, তারা কি বলছেন, এবং আরো একটি বিষয়ে জানতে চাই, সেটা হচ্ছে তাদের এই কমপ্লিট শাটডাউনের কারণে বা রাস্তা অবরোধের কারণে জনজীবনে কিন্তু অস্বাভাবিক ভোগান্তি শুরু হয়েছে, এটা নিয়ে তারা কি বলছে? নাফিসা, যেমনটি আপনি বলছিলেন যে আজকে সকাল 11টা থেকে রাত অবধি কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি হলো ঘোষণা করেছিল, তবে এখন পর্যন্ত তাদের সেই কর্মসূচি কিন্তু শুরু হয়নি। যেমনটি এই মুহূর্তে আছি আমি তিতুমিরের সামনে এবং দেখছেন যে তাদের যেই আমরণ কর্মসূচি যেখানে পালন করার কথা ওখানে হলো কয়েকজন শিক্ষার্থী আছেন এবং তারা সেখানে কিন্তু অবস্থান করছেন। তাদের যেই বিশ্ববিদ্যালয়, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার যেই দাবি, সেই দাবিতে কিন্তু তাদের অবস্থান অনড় রয়েছে এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন যে তাদের অন্যান্য শিক্ষার্থীরা তারা এখানে আসছেন এবং হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তাদের সেই যেই কমপ্লিট শাটডাউন কর্মসূচি আছে সেটি শুরু হয়ে যাবে। যেহেতু সরকার তাদের যেই দাবিটি ছিল সেটি হলো মেনে নেয়নি, তার কারণে তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই কর্মসূচি পালন করবেন। তো এখন পর্যন্ত সেই কর্মসূচি হয়নি, যার কারণে রাস্তায় এই মুহূর্তে কিন্তু তেমন কোনো প্রভাবও পড়েনি, মানুষজন স্বস্তিতেই চলাচল করছেন। আর এই বিষয়ে তাদের সাথে আমাদের কথা হয়েছিল, গতকালও কথা হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে সাধারণ মানুষের উপরে যে ভোগান্তিটা তৈরি হচ্ছে সেটির আসলে সেই বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল। তারা যেটি বলেছেন যে যেহেতু সরকার তাদের দাবি মানছে না, যার কারণে কিন্তু তারা সাধারণ জনগণের যাতে ভোগান্তি না হয় সেই ধরনের কোনো
ইচ্ছা তাদের ছিল না, কিন্তু তারা বাধ্য হয়েছেন তাদের দাবি না মেনে নেওয়ার কারণে। সেজন্যই কিন্তু তাদের এই কর্মসূচি ঘোষণা করা। তো সামগ্রিকভাবে যদি বলি, এখন পর্যন্ত তাদের এই কর্মসূচি শুরু হয়নি, হয়তোবা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবং তারা যেটি বলেছেন যে মহাখালীর আমতলী এবং গুলশান 1 নম্বর চত্বর, লিংক রোড সহ কিন্তু তারা কমপ্লিট শাটডাউন করবেন। এবং এটি করলে যেমনটি বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে পুরো রাজধানী জুড়েই কিন্তু যানজটের তৈরি হয়, সেটি আবারও তৈরি হবে, মানুষ পড়বে চরম ভোগান্তিতে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নাফিসা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে মর্তে আগমন ঘটে বিদ্যার দেবী সরস্বতীর। সনাতন ধর্মমতে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতী। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির এবং সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আয়োজন করা হয়েছে সরস্বতী পূজার। কেন্দ্রীয় মন্দির ঢাকেশ্বরীতে কিছুক্ষণের মধ্যেই দেবীর পূজা সম্পন্ন হয়েছে। পূজা শেষে দেবীর পায়ে অঞ্জলি দেন ভক্তরা। আজকের দিনে হাতে খড়িও হবে শিশুদের। রাজধানীতে সরস্বতী পূজার অন্যতম প্রধান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কেন্দ্রীয় উপাসনালয় সহ এবছর হলের মাঠে প্রায় ৭০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। যে যেই পেশায় থাকি না কেন, সেখান থেকে যেন আমরা বিদ্যা অর্জন করতে পারি। দেশের সবার যাতে ভালো থাকে, আর আমার পরিবারের জন্য, আমার ফ্যামিলি যাতে ভালো থাকে, আর বিদ্যার জন্য অবশ্যই, যেহেতু দেবী বিদ্যার, যে দেশে শান্তি থাকুক আর পড়ালেখা যাতে ভালো হতে পারি, এই আর কি। দর্শক, সরস্বতী পূজার আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছে সহকর্মী সাফিয়াজ রাসনা। রাসনা, পূজায় এখন কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন? আপনাকে যেমনটি সকাল থেকে জানাচ্ছিলাম যে আজ বিদ্যার দেবী দেওয়ার দিন, এবং সকাল থেকেই কিন্তু নানা রীতি আচার আচরণের মধ্য দিয়ে সরস্বতী দেবীকে পূজা অর্চনা চলছে। এবং একটু যদি এই মুহূর্তে আমি আছি রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে, যেখানে দেখছেন যে পুরো মাঠ জুড়ে কিন্তু উচ্ছ্বাসে পরিপূর্ণ। এখানে যারা শিক্ষার্থী রয়েছেন বিভিন্ন অনুষদের, তাদের বানানো ৭০টি মণ্ডপে এবার এই জগন্নাথ হলের মাঠে পূজা হচ্ছে, সরস্বতী পূজা হচ্ছে। এবং এর আগে সকালে ঢাকেশ্বরী মন্দিরে ছিলাম, সেখানেও সকালে পূজা অর্চনা হয়েছে। ধূপ, বেলপাতা, অগ্নির মাধ্যমে সরস্বতী দেবীকে পূজা করা হয়েছে এবং এর পরপরই অঞ্জলি দেওয়া হয়েছে। সেই সঙ্গে শিশুদের হাতে খড়িও দেওয়া হয়েছে। আজকের দিনে এই সরস্বতী দেবীর পূজার মধ্য দিয়ে শিশুদের হাতে খড়ি দেওয়া হয় বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে থাকেন। এবং এই ঢাকা শহরের রাজধানীতে সবচেয়ে বড় যেই ঐতিহ্যবাহী জগন্নাথ হলের মাঠে সবচেয়ে বড় সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়, কারণ জগন্নাথ হলে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা নিজে হাতে প্রতিমা তৈরি করেন এবং তাদের বানানো প্রতিমাতেই কিন্তু এখানে এই প্রতি বছরই এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। শুধু তাই নয়, এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে থেকেই কিন্তু পুরোহিত হয়ে তারা কিন্তু এই নিজেরাই তারা পূজা অর্চনা করেন এবং এরপরে অঞ্জলি দেন। এরই মধ্যে কিন্তু আনুষ্ঠানিকতা শেষ হয়ে গিয়েছে। তবে আজ যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান সহ সব বন্ধ রয়েছে, সবাই পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছেন, শিক্ষার্থীরা এসেছেন এবং আজকের দিনের যে বিশেষ প্রার্থনা সেটি হচ্ছে যে বিদ্যায়, জ্ঞানে, বুদ্ধিতে সরস্বতী মা যেন সবাইকে ভরিয়ে দেন এবং সেই সঙ্গে দেশ ও দশের কল্যাণের জন্য যেন আশীর্বাদ বজায় রাখেন, সেটি বিশেষ প্রার্থনা করা হয়েছে আজকের এই সরস্বতী পূজার মাধ্যমে। এবং এই আজকে যে আনুষ্ঠানিকতার কথা বলছিলাম, নানা রীতি এবং আচার আচরণের মধ্য দিয়ে সকাল থেকেই কিন্তু এই সরস্বতী পূজা পালিত হচ্ছে এবং দিনব্যাপী এটি আজকে চলবে। তবে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি এরই মধ্যে শেষ হয়ে গেছে। এখন সবাই এখানে ঘুরে বেড়াচ্ছেন, আসলে পরিবার নিয়ে সবাই মিলে একসঙ্গে আনন্দ করছেন। এই ছিল আমার কাছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠ থেকে সরস্বতী পূজার সবশেষ আয়োজন। রাসনা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বাড্ডা ও কোতোয়ালি থানার পৃথক হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় সাবেক মন্ত্রী, এমপি সহ 9 জনকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। এদিন অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সহ 7 জনকে 2 দিনের রিমান্ড আদেশ দেন আদালত। এছাড়া রাজধানীর কোতোয়ালি থানার মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিম সহ 2 জনকে 2 দিনের রিমান্ড দেন একই আদালত। বাড্ডা, মিরপুর, কাফরুল ও কদমতলী থানার একাধিক হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, মহিলা আওয়ামী লীগের নেত্রী রোকেয়া জামাল সহ 12 জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। গণভবন থেকে উদ্ধার হলো ট্রান্সকম গ্রুপের শত কোটি টাকার ঘুষ লেনদেনের গোপন নথি। পতিত শেখ হাসিনার সাথে গ্রুপটির সিইও সিমিন রহমানের কয়েক দফা বৈঠকের তথ্যও পাওয়া গেছে ওই নথিতে। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর গণভবন থেকে পাওয়া দলিল দস্তাবেজ ঘেঁটে এমনই চাঞ্চল্যকর তথ্য পান দুর্নীতি দমন কমিশন ও সিআইডির তদন্ত কর্মকর্তারা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গণভবনে পাওয়া গেল ট্রান্সকম গ্রুপের ঘুষ লেনদেনের গোপন নথি। হত্যা মামলা থেকে বাঁচতে স্বৈরাচার শেখ হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। এমনকি এ নিয়ে গণভবনে শেখ হাসিনার সঙ্গে 3 দফা বৈঠকও করেছিলেন তিনি। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন ও সিআইডির যৌথ তদন্তে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এসব তৎপরতার কারণেই হত্যা, শেয়ার জালিয়াতি ও প্রতারণার একাধিক মামলায় গ্রেফতার এড়াতে সক্ষম হন সিমিন রহমান। বন্ধ হয়ে যায় তার বিরুদ্ধে চলা তদন্ত কাজও। হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে গণভবন থেকে প্রাপ্ত কিছু নথিতে এমন তথ্য পান তদন্তকারী কর্মকর্তারা। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর গণভবনে প্রবেশ করে ছাত্র জনতা যে সকল দলিল দস্তাবেজ পায়, সেসব দলিল দস্তাবেজে 2024 সালে কারা কারা গণভবনে হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিল তার গুরুত্বপূর্ণ তালিকা পাওয়া যায়। সেই তালিকাতেই দেখা যায় 2024 সালের 15ই মার্চ সন্ধ্যা 7টায় গণভবনে প্রবেশ করেন সিমিন রহমান। সেই বৈঠকের পর শেখ হাসিনার সাথে সিমিনের দ্বিতীয় বৈঠকটি হয় 18ই মার্চ। ওই বৈঠকেই 2টি চেক ও নগদ অর্থ নিয়ে গণভবনে প্রবেশ করেন সিমিন রহমান। হাসিনার সাথে শেষ বৈঠক হয় গত বছর 15ই জুন রাতে। সেই বৈঠকে প্রথম আলো বিক্রির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত ও চুক্তিনামা শেখ হাসিনাকে দেখান ও অনুমতি নেন সিমিন রহমান। এই 3 দফা বৈঠকেই হত্যা মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য শেখ হাসিনার কাছে অনুরোধ করেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। জানা গেছে গণভবনে সিমিন রহমান শেখ হাসিনাকে শেখ মুজিব ট্রাস্টের জন্য 50 কোটি টাকা, সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের জন্য 25 কোটি টাকা এবং নগদ 25 কোটি টাকা প্রদান করেছিলেন। একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এসব অর্থ প্রদান করা হয়। অন্যদিকে 2023 সালের 16 জুন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের ছেলে আরশাদ ওয়ালিউর রহমানের রহস্যজনক মৃত্যু হয়। আরশাদের মৃত্যুর পর তার বোন সিমিন রহমানের রহস্যজনক তৎপরতা নজরে এড়ায়নি কারো। সিমিন রহমান ভাইয়ের মৃত্যুকে স্বাভাবিক হিসেবে তুলে ধরতে চেষ্টা করলেও এই ঘটনায় গুলশান থানায় একটি হত্যা মামলা করেন আরেক বোন সাজরে হক। সে সময় তিনি দাবি করেন পৈতৃক সম্পত্তি আত্মসাতের জন্যই আরশাদকে পরিকল্পিতভাবে হত্যা করে সিমিন রহমান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টি। নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত। ঘন কুয়াশায় দেশের 3 জেলায় রেল ও সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন।
রবিবার দিবাগত রাত 1:30টার দিকে দিনাজপুরের বিরামপুরের রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, পাথর বোঝাই একটি ট্রাক ঘোড়াঘাট রেল ক্রসিংয়ে পৌঁছালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হেলপার নিহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে চালকের মৃত্যু হয়। এদিকে ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ড্রাম ট্রাকের সাথে মাইক্রোবাসের ধাক্কায় 1 জনের মৃত্যু হয়েছে। এক্সেলেন্স ইন কোয়ালিটি। ঘন কুয়াশার কারণে 8 ঘন্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। তবে এখনো বন্ধ আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল। সকাল 8:10 থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রোববার দিবাগত রাত 12:10 থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, রাত 12টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। বন্যায় ক্ষতিগ্রস্ত হবার 4 মাসেও মেরামত হয়নি শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নন্নি বারোমারি সড়কের ভেঙে যাওয়া 2টি স্থান। বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল, যার কারণে চরম দুর্ভোগে রয়েছে এলাকাবাসী। সড়ক ও জনপথ বিভাগ বলছে, দ্রুতই এই সড়কটি মেরামতের কাজ শুরু হবে। জোবাইদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সড়কের মাঝখানে বাঁশের সাঁকো, কোথাও আবার সড়কের চিহ্নটুকুও নেই। যানবাহন চলা তো দূরের কথা, হেঁটে চলাই দায়। এভাবেই ঝুঁকি নিয়ে প্রতিদিন প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। গেল বছরের 4 অক্টোবর পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার মুখোমুখি হয় ভারত সীমান্তবর্তী জেলা শেরপুর। বন্যার প্রবল স্রোতে নালিতাবাড়ি উপজেলার নন্নি বারোমারি সড়কের 2টি স্থানে বড় ভাঙন সহ অন্তত 300 মিটার ভেঙে যায়। বন্যার 4 মাস পার হলেও জনগুরুত্বপূর্ণ এই রাস্তা অবহেলায় পড়ে আছে। এতে দুর্ভোগের পাশাপাশি বেড়েছে খরচও। এই পর্যন্ত সাংবাদিক মাপ যুগ ওইতেই আছে, কিন্তু এই পর্যন্ত রাস্তার কোনো উন্নয়ন যে কি জিনিস এটা আমরা দেখলাম না। চলাফেরা করতে গর্ভধারী মহিলাগর আমগর অনেক সমস্যা হয়। আসতে যাইতে কষ্ট হইতেছে, নাইমা যাইতে হইতেছে, আবার ওই পাশে উঠতে হইতেছে, গাড়ি ঠিক মতো পাওয়া যাইতেছে না। আমরা চাইতেছি এলাকাবাসী হিসেবে রাস্তাটা তাড়াতাড়ি সংস্কার করা হোক। সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুল কলেজের শিক্ষার্থীরা। আমরা ঠিক মতো স্কুলে যাইতে পারতাছি না, ঘুরে ঘুরে যাওয়ার লাগতেছে। সময় মতো আমরা স্কুলে যেতে পারি না, অনেকক্ষণ আগেই সময় নিয়ে বের হওয়া লাগে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আকুল আবেদন থাকবে যে আমাদের এই রাস্তাটা যেন অতি শীঘ্রই ঠিক করে দেওয়া। কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে রাস্তাটি সংস্কারে প্রাক্কলন তৈরি ও অনুমোদন সম্পন্ন হয়েছে। দ্রুতই দরপত্র আহ্বান করে কাজ শুরু করা হবে। প্রাক্কলন অনুমোদন হওয়া মাত্র আমরা আশা করতে পারি আমরা পরবর্তী সপ্তাহে টেন্ডার প্রসেসে যেতে পারবো, এবং টেন্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওইখানে আমাদের 2টি কালভার্ট এবং সড়কের যে মেরামতটা আছে সম্পূর্ণ কাজ একবার আমাদের কমপ্লিট হয়ে যাবে। 4 মাস ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একাধিকবার সড়কটি পরিদর্শন ছাড়া আর কোনো পদক্ষেপ দেখছেন না এলাকাবাসী। দ্রুত রাস্তাটি মেরামত করে চলাচল উপযোগী হবে প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। মূল্য
মূল্যস্ফীতির চাপে থাকা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কষ্ট বাড়িয়েছে বছরের মাঝামাঝিতে আকস্মিক ভ্যাট ও সেই সাথে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত। ভ্যাট বাড়ানোয় ব্যবসা কমেছে পোশাক, মিষ্টি, ফলমূল সহ বিভিন্ন খাতে। অর্থনীতিবিদরা বলছেন, IMF এর শর্ত মানতে গিয়ে সহজ পথে হাঁটছে এনবিআর। আর নীতি নির্ধারকরা সংস্থাটিকে দেশের বাস্তবতা বোঝাতে ব্যর্থ হয়েছে বলে মত তাদের। হোসেন শাহাদাতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান কানন। রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে গড়ে ওঠায় বস্তিতে মাথা গোঁজার ঠাঁই হয়েছে রিকশা চালক আমিনুলের। স্বামী পরিত্যক্তা বোন, ভাগ্নে আর স্ত্রীকে নিয়ে দুর্মূল্যের এই বাজারে তার টানাটানি সংসার। একটা মানুষের সংসার, ছোট বোনকে চালা, রুম ভাড়া 2500, আমার দুটো সন্তান, জিনিসপত্রের দাম বাড়তে হবে, আমার আরও সমস্যা হবে। কারণ আমি তো আমার ফ্যামিলিকে চালাবো না, রুম ভাড়া দেবো না, নিজের খোরাকি তুলবো। মূল্যস্ফীতির আগুনে সবচেয়ে বেশি পড়ছে নিম্ন আয়ের এসব মানুষ। কোনোভাবে ডাল ভাত খেয়ে চলছে জীবন। সপ্তাহে একদিন মাছের দেখা মিললেও মাংস কিংবা ফলমূল তাদের কাছে বিলাসিতাই বটে। যে জিনিসপত্রের দাম মনে করেন চাল যেমন 80 টাকা কেজি, 60 টাকা কেজি, একদিন মাছ খেলে আর 10 দিন না খাই, শাক সবজি এইগুলাই খাচ্ছি আর কি। গত কয়েক বছরে মূল্যস্ফীতির চাপে পিষ্ট নিম্ন মধ্যবিত্ত, এমনকি মধ্যবিত্তরাও। এমন কঠিন বাস্তবতায় হঠাৎই শতাধিক পণ্যের উপর ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড। আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, আমরা এইসব দোকানে এসে ছাকাই, রুটি, বিস্কিট এইসব জায়গা থেকে ভ্যাট প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ করলাম। আমার একটা বাচ্চা আছে, 3টা নাতি আছে, যেই জায়গায় চাউল লাগে 1 কেজি, আধা কেজি কিনে। এরই মধ্যে অল্প কিছু পণ্যে ভ্যাট প্রত্যাহার করলেও অধিকাংশ খাতেই বাড়তি শুল্কই গুনছে মানুষ। আগে যখন আমরা 7% ভ্যাট দিতাম তখনই তো আমাদের অনেক হয়ে যেত, এখন তো 10%, তো আরো বেশি। এখন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তো সবার এরকম সম্ভব হয়তো হতে আসে না। 7.5টা আমাদের চলতেছিলাম, এখন যেহেতু বাড়ানো হয়েছে সেলের উপর এফেক্ট করতেছে। প্রত্যেকটা কাস্টমারের সাথে আমাদের একটা তর্কের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত, কম আর বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছ থেকে ঋণের পরবর্তী কিস্তি পেতে বছরের মাঝামাঝিতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে অর্থনীতিবিদরা বলছেন, সংস্থাটিকে বাস্তবতা বোঝানো গেলে জনগণের উপর চাপ না বাড়িয়েও ঋণ পেতে পারত বাংলাদেশ। IMF কি এতই অবুঝ যে এই ধরনের একটা সময় একটা ট্রানজিশন যাচ্ছে, উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থান খুব দুর্বল, প্রকৃতি মজুরি কমছে, এই ধরনের একটা সময়ে পরোক্ষ কর হার বাড়ানো, এইটা কতটা ফিজিবল? অর্থ উপদেষ্টা সহ যারা IMF এর সাথে এইগুলো নেগোশিয়েট করেছে, তারা এটাকে খুব সুচিন্তিতভাবে নেগোশিয়েট করেছে বলে মনে হয় না। ভ্যাট বাড়িয়ে 12,500 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করতে চায় সরকার। তবে নতুন করে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার মাধ্যমে সরকারের ব্যয় বাড়ছে 7,000 কোটি টাকার বেশি। মূল্যস্ফীতি চাপে পিষ্ট সাধারণ মানুষের উপর ভ্যাটের বোঝা চাপানো হলো আরেক দফা। নানান মহলে চাপের মুখে কিছু খাতে বাড়তি ভ্যাট প্রত্যাহার করে নিয়েছে সরকার। তবে অর্থ বছরের মাঝামাঝিতে ভ্যাট বাড়ানোর এমন উদ্যোগ কার স্বার্থে? এমন প্রশ্ন সাধারণ মানুষের। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে মিশর ও জর্ডানে স্থানান্তরের মার্কিন প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে 5 আরব দেশ। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে রবিবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক হামলা চালিয়েছে দখলদাররা। ধ্বংস হয়ে গেছে বহু ভবন। এদিকে নিজেদের শক্তিমত্তা দেখাতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে ইরান। শনিবার মিশরের কায়রোতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি ও আরব লীগের মহাসচিবের সাথে আলোচনা করেন মিশর, জর্ডান, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এদিনই গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ প্রত্যাখ্যান করেন তারা। বৈঠকে গাজার পুনর্গঠন ত্বরান্বিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রীরা।
গাজা উপত্যকা নিয়ে আলোচনা করতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার আলোচনা হতে পারে বলে এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে রয়টার্স। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার ধ্বংস হয়ে গেছে অন্তত 20টি বাড়ি। বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেনিন এবং আশেপাশের শহরগুলো থেকেও। চলমান উত্তেজনার মধ্যেই রোববার নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। এটির নাম দেয়া হয়েছে এতমাদ, যার অর্থ আস্থা। ক্ষেপণাস্ত্রটিকে নিজের দেশের আস্থার প্রতীক হিসেবে দেখাতে চাইছে পেজেশকিয়ান প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচ্ছি আরও একটি বিরতি, খেলার খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। কমেন্ট করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। সংবাদে আবারও স্বাগত। এবারে জানিয়ে দিব খেলার খবর। নানা বিতর্ককে সঙ্গী করে দেখতে দেখতে শেষ হলো বিপিএল এর গ্রুপ পর্ব। আজ থেকে মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের প্লে অফ রাউন্ড, যেখানে মিরপুরে এলিমিনেটরের দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় রংপুর রাইডার্স মাঠে নামবে খুলনা টাইগার্সের বিপক্ষে, আর দিনের আরেক ম্যাচে সন্ধ্যা 6:30টায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। প্রতিবারের মতন এবারও বিপিএল শুরুর আগে নানা আয়োজন আর সম্ভাবনার কথা বললেও গ্রুপ পর্বেই বিতর্ক আর সমালোচনায় বিদ্ধ হয়েছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। দেশি বিদেশি খেলোয়াড়দের পেমেন্ট ইস্যুর সাথে ফিক্সিং সন্দেহ, এসব মিলেই শেষ হয়েছে বিপিএল এর গ্রুপ পর্বের লড়াই, যেখানে প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। সোমবার প্রথম এলিমিনেটরে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে প্লে অফের লড়াই শুরু হবে। টানা 8 জয়ে আসর শুরু করা রংপুর সবশেষ 4 ম্যাচে হেরে বেশ ব্যাকফুটে, তবে উত্তরের দলটি জয়ের ধারায় ফিরতে মরিয়া। তাই তো প্লে অফের আগে নিজেদের প্রস্তুতি বেশ ভালোভাবেই সেরে নিচ্ছে নুরুল হাসান সোহানের দল। অন্যদিকে গ্রুপ পর্বে লড়াই করে শেষ 4-এ জায়গা করে নেয় মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। তাই তো এলিমিনেটরে জয়ের বিকল্প কিছুই ভাবছে না খুলনা। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। অন্যদিকে প্রথম দল হিসেবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে টেবিল টপার ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত খেলে প্লে অফ নিশ্চিত করে তামিম ইকবালের দল, তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা হেরেছে চিটাগং কিংসের বিপক্ষে। গ্রুপ পর্বে 12 ম্যাচে 9 জয় তাদের। অন্যদিকে এক যুগ পর বিপিএল এ ফিরেছে বন্দরনগরী দল চিটাগং কিংস। হেরে আসর শুরু করলেও টেবিলে 2 থেকে গ্রুপ পর্ব শেষ করেছে তারা। দারুণ ছন্দে থাকা মোহাম্মদ মিথুনের দলের সামনে সুযোগ কোয়ালিফায়ারে ম্যাচ জিতে সরাসরি ফাইনালে যাওয়ার। সোমবার মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। আল দাইয়ান, নিউজ 24। নিউজ 24 সংবাদের আজকের আয়োজন এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।